আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। চলতি মাসের ১৯ দিনেই ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২১,০০০ কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯ কোটি ডলার বা ১,১০৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ১৯ দিনে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। রেমিটেন্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে $৩.৫ বিলিয়ন রেমিটেন্স আসতে পারে বলছেন সংশ্লিষ্টরা। গত বছরের এপ্রিলে রেমিটেন্স এসেছিল $2 বিলিয়ন। এদিকে এপ্রিলে মাঝামাঝি সময়ে এসে দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় $২৭ বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে $২১.৪০ বিলিয়ন। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা, কেউ গ্রেপ্তার আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দায়। এ অবস্থায় তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন, আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ১.৫ দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে। ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন, অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয়। এতে করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ২৬৫ জন প্রার্থীর মধ্যে ১৭০ জনই ছিলেন ব্যবসায়ী। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে, সে জায়গায় এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে, কেউ দেশ থেকে বাড়ি চলে যায়, কেউ জেলে চলে যায়, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত। এই অবস্থায় ওই সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন। গত ১.৫ দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে। রাজনীতিকে এই জায়গা থেকে একটু ঊর্ধ্বে রাখা, আমি মনে করি যে রাজনীতিকে ঊর্ধ্বে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে চলমান রাখা। ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কনসিলিয়েশন মাধ্যমে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের পাশাপাশি রাজত্ব করেছেন আবাসন ব্যবসায়ীও।
ঢাকার কেরানীগঞ্জ ও ময়মনসিংহের ত্রিশালে নামমাত্র মূল্যে দখলে নিয়েছেন কয়েক হাজার বিঘা জমি। 5 আগস্টের পর এসব জমি কৌশলে বিক্রির পায়তারা করছে পলাতক বিপুর লোকজন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েল ও কেরানীগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বাবুবাজার থেকে বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু পার হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ডান পাশে রাজেন্দ্রপুর। ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নিজের নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন দুটি আবাসন প্রকল্প, নাম প্রিয় প্রাঙ্গণ আবাসিক এলাকা 1 ও 2। দালালের মাধ্যমে নামমাত্র মূল্যে দখলে নিয়ে কাগজ তৈরি করে তাতে বালু ফেলে প্লট বানানো হয়। বাদ যায়নি নদী ও রাজুকের আবাসন প্রকল্প ঝিলমিলের জায়গাও। তার ভয়ে সেদিন মুখ খুলতে পারেনি দক্ষিণ কেরানীগঞ্জের মানুষ। বিভিন্ন মালিকদের সম্পত্তি অবৈধভাবে এবং জোরপূর্বকভাবে জাল দলিল সৃজনের মাধ্যমে তারা সেই প্রকল্পের জন্য গ্রহণ করেছে। 5 আগস্টের পরে যে জমিগুলো আমাদের 4 লক্ষ 5 লক্ষ টাকা শতাংশ বিক্রি হচ্ছে, তখন আমরা 60-70 হাজার টাকার ঊর্ধ্বে বিক্রি করতে পারতাম না, এবং অন্য কেউ কিনতে চাইলেও আমরা কারো কাছে বিক্রি করতে পারতাম না। ওরা বাধা দিত, রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছিল। 5 আগস্টের পর কেউ কেউ সাহস করে নিজেদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। খেত আমরা দখল করমু, দখল হয়ে আসি, অনেক খেত যখন সাফা করছি কিছু কয় নাই, আমরা অনেক খেতই আছি। এই জায়গাটা আমাদের হাতছাড়ানো হয়। আমরা অনেক গরিব নিঃস্ব মানুষ আছে, তাদের জায়গাটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করব। কেরানীগঞ্জ ছাড়িয়ে অন্য জেলায়ও আছে বিপুর দখলদারিত্ব। ময়মনসিংহের ত্রিশালের রায়মণি গ্রামের কৃষক আব্দুল মালেক। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই ছিল 16 কাঠা ফসলি জমি। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও দালালদের মাধ্যমে নামমাত্র কাঠা প্রতি 60,000 টাকা দিয়ে জোর করে দখলে নেয় জমি। 60-50 দাম দিস, এইটি আমরা জানি। এখন তো বাজার বাড়তি, যদি শুধু আব্দুল মালিকই নন, অর্থনৈতিক অঞ্চল করতে হামিদ এগ্রো গ্রুপের নামে এরকম কয়েকশো কৃষকের কাছ থেকে 1.5 শতাধিক একর জমি নাম মূল্যে কিনে নেয় বিপুর লোকেরা। জায়গা কম দামে নিচ্ছে, মানুষও দিচ্ছে, দেখুন জায়গা উন্নত হবে, যে ছেলে মেয়ে চাকরি করবে। এটা দালালের মাধ্যমে কেন হয়েছে? যারা এগুলি করছে তাদের আইনের আওতায় আনেন এবং যাদের এরকম জমি সম্পদের তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সরকার পতনের পর বিপুল আপাত্তা হলেও গোপনে এই জমি প্লট আকারে বিক্রির পায়তারা চলছে। জমি বিক্রির পর এখানে শিল্প কারখানা হবে বলে জানান হামিদ গ্রুপের স্থানীয় প্রতিনিধি। অর্থনৈতিক অঞ্চল করার জন্য তো গ্যাস নিয়ে আসছিল, পরে এখান থেকে বিভিন্ন কোম্পানির লোকজন প্লট আকারে নিবে, নেওয়ার পরে এখানে ইন্ডাস্ট্রি করবে, আর কি ইকোনমি জোন করবে। পতিত স্বৈরাচার সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিচার সহ জমি ফিরিয়ে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে 60 টাকা করে। 1 সপ্তাহ আগে প্রতি কেজি রসুন প্রকারভেদে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 140 টাকা থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, এখন রসুন শুকনা হওয়ায় কৃষকরা বাড়তি দামে বিক্রি করছে। বাড়তি দামে কেনার কারণে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মোকামে আগে প্রতি মণ রসুন ছিল 3000 থেকে 3200 টাকা, সেটি এখন বেড়ে 5000 থেকে 5500 টাকা হয়েছে। হঠাৎ করে রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 381 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 34,349 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 338 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,395 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,764 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,292 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 15 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 822 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 79,375 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1147 পয়েন্টে।
দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এন্ড সিইও মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।